Welcome to my YouTube channel FS10M. This channel mainly about educational topic. Please subscribe this channel and press the bell icon. Support me, comment in the comment box and share to your all friends. আজ তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে সেটি হলো ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিকের বাংলা টেক্সট বইয়ের বহুরূপী গল্পটি। এই বহুরূপী গল্পের লেখক সুবোধ ঘোষ। এই গল্পটি তোমাদের লাইন ধরে ধরে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করে দেয়া হবে এবং এই বছরের জন্য কোন প্রশ্নটা ইম্পর্টেন্ট অর্থাৎ গুরুত্বপূর্ণ সেটি তোমাদের বলে দেয়া হবে। তাই ভিডিওটি কেউ টেনে টেনে দেখবে না, সম্পূর্ণ ভিডিও দেখো, বিস্তারিত আলোচনা সম্পূর্ণ দেখলে তবেই তুমি সম্পূর্ণ কনসেপ্ট তোমার ক্লিয়ার হবে এবং গল্পটি তুমি সুন্দরভাবে বুঝতে পারবে এবং পরীক্ষাতে প্রশ্নগুলো ঠিকঠাকভাবে উত্তর করে আসতে পারবে। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। সুবোধ ঘোষ। এই গল্পে আমরা দেখব এই গল্পের প্রধান চরিত্র হরিদা। তিনি একজন ছিলেন বহুরূপী, অর্থাৎ বিভিন্ন রূপসজ্জায় সজ্জিত হয়ে মানুষের সামনে নিজেকে ফুটিয়ে তুলতেন এবং এই বহুরূপের মাধ্যমে তিনি নিজের জীবিকা নির্বাহ করতেন। হরিদার কাছে আমরা গল্প করে বললাম, শুনেছেন হরিদা কি কাণ্ড হয়েছে। উনুনের মুখে ফুঁ দিয়ে আর অনেক ধোঁয়া উড়িয়ে নিয়ে হরিদা এবার আমাদের কথায় জবাব দিলেন, না, কিছুই শুনেনি। জগদীশবাবু যে কি কাণ্ড করেছেন শুনেননি হরিদা? হরিদা: না রে ভাই, বড় মানুষের কাণ্ডের খবর আমি কেমন করে শুনবো? আমাকে বলবেই বা কে? এখানে বড় মানুষ বলতে এই গল্পে যে সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন তিনি হলেন জগদীশবাবু। 7 দিন হলো এক সন্ন্যাসী এসে জগদীশবাবুর বাড়িতে ছিলেন। এখান থেকে প্রশ্ন হতে পারে, কতদিন সন্ন্যাসী জগদীশবাবুর বাড়িতে ছিলেন? 7 দিন। খুব উঁচু দরের সন্ন্যাসী তিনি ছিলেন। কি খুব উঁচু দরের সন্ন্যাসী? হিমালয়ের গুহাতে থাকেন। তিনি কোথায় থাকেন? হিমালয়ের গুহাতে। সারা বছর শুধু একটি হরিতকি খান। সারা বছর শুধু কি খান? একটি মাত্র হরিতকি খান, এছাড়া আর কিছুই খান না। সারা বছর তিনি একটি মাত্র হরিতকি খান, কিন্তু এরপরে আর কিছু খান। সন্ন্যাসীর বয়স 1000 বছরের বেশি বলে অনেকে মনে করেন। সন্ন্যাসীর বয়স কত? 1000 বছরের বেশি বলে অনেকে মনে করেন। হরিদা: সন্ন্যাসী কি এখনো আছেন না চলে গেছেন? হরিদা এই মন্তব্য শুনে বললেন যে সন্ন্যাসী কি এখনো আছেন না চলে গিয়েছেন? আক্ষেপ করেন হরিদা, থাকলে একবার গিয়ে পায়ের ধুলো নিতাম। তাহলে তিনি যে কত উঁচু দরের সন্ন্যাসী বা খুব উঁচু মানের সন্ন্যাসী তার আক্ষেপ করেন যে থাকলে হয়তো তার পায়ের ধুলোটা নিতেন। তা পেতেন না হরিদা, সে ভয়ানক দুর্লভ জিনিস। ভয়ানক দুর্লভ জিনিসটা কি? সন্ন্যাসীর পায়ের। শুধু ওই একা জগদীশ বাবু ছাড়া আর কাউকে পায়ের ধুলো নিতে দেননি সন্ন্যাসী। তাহলে সন্ন্যাসীর পায়ের ধুলো কে পেয়েছিলেন? শুধুমাত্র জগদীশ বাবু। হরিদা: কেন? জগদীশ বাবু একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরলেন। তখন বাধ্য হয়ে সন্ন্যাসী পা এগিয়ে দিলেন, নতুন খড়ম পরলেন, আর সেই ফাঁকে জগদীশবাবু পায়ের ধুলো নিয়েছেন। হরিদা: বাহ, এ তো বেশ মজার ব্যাপার। তাহলে এখান থেকে প্রশ্ন হতে পারে,
বাহ, এ তো বেশ মজার ব্যাপার। মজার ব্যাপারটা কি? মজার ব্যাপারটা হলো, জগদীশবাবু একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরলেন। তখন বাধ্য হয়ে সন্ন্যাসী পা এগিয়ে দিলেন, নতুন খড়ম করলেন, আর সেই ফাঁকে জগদীশবাবুর পায়ের ধুলো নিয়েছিলেন। হরিদা: বাহ, এ তো বেশ মজার ব্যাপার। হ্যাঁ, তাছাড়া সন্ন্যাসীকে বিদায় দেবার সময় জগদীশবাবু 100 টাকার একটা নোট জোর করে সন্ন্যাসীর ঝোলার ভিতরে ফেলে দিলেন। সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন। তাহলে সন্ন্যাসীকে জগদীশবাবু কত টাকার নোট দিয়েছিলেন? 100 টাকার একটা নোট দিয়েছিলেন। গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা। গল্প শুনে কে গম্ভীর হয়েছিল? হরিদা। অনেকক্ষণ চুপ করে রইলেন। আমরা কি বলছি বা না বলছি সেদিকে হরিদার যেন কান নেই। হরিদার উনুনে আগুন তখন বেশ গনগন হয়ে জ্বলছে। আমাদের চায়ের জন্য 1 হাঁড়ি ফুটন্ত জল নামিয়ে দিয়ে হরিদা তার ভাতের হাঁড়িটাকে উনুনে চড়ালেন। শহরের সবচেয়ে সরু এই গলিটার ভিতরে এক ছোট্ট ঘরটায় হরিদার জীবনের ঘর, অর্থাৎ হরিদার ঘর কোথায় ছিল? শহরের সবচেয়ে সরু এই গলিটার ভিতরে এক ছোট্ট ঘরটায় হরিদার জীবনের ঘর। আর আমাদের 4 জনের সকাল সন্ধ্যা আড্ডার। তাহলে হরিদা এবং হরিদার বন্ধুদের আড্ডার ঘর ছিল। চা, চিনি আর দুধ আমরা নিয়ে আসি, হরিদা শুধু তার উনুনে আগুনে আঁচে জল ফুটিয়ে দেয়। তাহলে হরিদা ছিলেন কি? একজন অত্যন্তই গরিব মানুষ। তার চা চিনি কেনারও সামর্থ্য ছিল না, তাই কি চা চিনিটা তারা নিজে নিয়ে আসতো এবং তিনি শুধুমাত্র কি করতেন? আঁচে সেটাকে ফুটিয়ে দিতেন। খুবই গরিব মানুষ হরিদা। তাহলে হরিদা কি ছিলেন? খুবই গরিব মানুষ। কিন্তু কাজ করতে হরিদার প্রাণের মধ্যে যেন একটা বাধা আছে। তাহলে হরিদা কি? গরিব মানুষ হলেও তিনি কাজ করতে কি করতেন? ভয় পেতেন, বা তার একটা বাধা আছে। ইচ্ছে করলে কোনো অফিসের কাজ কিংবা কোনো দোকানের বিক্রি আওলার কাজ পেয়ে যেতে পারতেন হরিদা। কিন্তু এই ধরনের কাজ হরিদার জীবনে পছন্দ নয়। তাহলে হরিদার জীবনে পছন্দ নয় কোন কাজগুলো? কোনো দোকানের বিক্রিওয়ালার কাজ বা অফিসের কাজ। এই যে কাজগুলো, এই কাজগুলো কি হরিদার একেবারে পছন্দ নয়। একেবারে ঘড়ির কাঁটার সময় বেঁধে দিয়ে আর নিয়ম করে নিয়ে রোজ একটা চাকরির কাজ করে যাওয়া হরিদার পক্ষে সম্ভব নয়। হরিদার উনুনের হাঁড়িতে অনেক সময় শুধু জল ফুটে ভাত। তাহলে হরিদা কি এতটাই গরিব ছিলেন যে তার ভাত খাওয়ারও সামর্থ্য ছিল না? তাহলে হরিদার অনেক সময় কি হতো? শুধুমাত্র চাল ফুটতো, কিন্তু কি ভাত ফুটতো না। এই একঘেয়ে অভাবটাকে সহ্য করতে হরিদার আপত্তি নেই। হরিদার কি এই যে একঘেয়ে অভাবটা, মানে তার জীবনে যে অভাব আছে সেটি সে সহ্য করতে কি কোনো আপত্তি নেই, কিন্তু একঘেয়ে ভাবে কাজ করতে তার ভয়। তাহলে তার যে ভয়ানক আপত্তিটা কি ছিল? সে একঘেয়ে অভাব সহ্য করতে তার আপত্তি নেই, কিন্তু একঘেয়ে কাজ করতে তার কি ভয়ানক। হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে, আর সেটাই হরিদার জীবনের পেশা। তাহলে এখান থেকে প্রশ্ন হতে পারে যে হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে, নাটকীয় বৈচিত্র্যটা কি? নাটকীয় বৈচিত্র্যটা কি এবার আমরা জানবো। হরিদা মাঝে মাঝে বহুরূপী সাজে। তাহলে হরিদা কি করেন? মাঝে মাঝে বহুরূপী সাজে। যেটুকু রোজগার করেন তাতেই তার ভাতের হাঁড়ির দাবি মিটিয়ে দিতে চেষ্টা করেন। তাহলে যেটুকু তিনি রোজগার করেন সেটাই কি তার হাতের হাঁড়ির যে দাবি মিটিয়ে দেওয়ার চেষ্টা করেন। মাঝে মাঝে সত্যি উপোস করেন হরিদা। মাঝে মাঝে কি করেন? তাকে উপোস করে থাকেন। তারপর একদিন হঠাৎ আবার এক সকালে কিংবা সন্ধ্যায় বিচিত্র ছদ্মবেশে অপরূপ হয়ে পথে বের হয়ে পড়েন। কেউ চিনতে পারেন না, যারা চিনতে পারে এক
আনা 2 আনা বকশিস দেয়। তাহলে অনেকে কি তার যে বহুরূপী ছদ্মবেশ ধারণ করে সেই বহুরূপী ছদ্মবেশ অনেকে চিনতে পারেন না। আবার যারা চিনতে পারে তারা কি করে 1 বা 2 আনা কি বকশিস দেয়। যারা চিনতে পারে না তারা কিছুই দেয় না, কিংবা বিরক্ত হয়ে দুটো একটা পয়সা দেয়। তাহলে কি তারা কিছুই দেয় না বা বিরক্ত হয়ে দুটো একটা পয়সা দেয়। একদিন চকের বাস স্ট্যান্ডের কাছে ঠিক দুপুরবেলা একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল। তাহলে আতঙ্কের হল্লা কোথায় বেজে উঠেছিল? একদিন চকের বাস স্ট্যান্ডের কাছে ঠিক দুপুর বেলায় একটা কি আতঙ্কের হল্লা বেজে উঠেছিল। একটা উন্মাদ পাগল, মানে পাগলের কোনো বুদ্ধি নেই, একটা উন্মাদ পাগল, তার মুখ থেকে লাল ঝরে পড়ছে, চোখ দুটো কটকটে লাল, তার কোমরে একটা ছেঁড়া কম্বল জড়ানো, গলায় টিনের কৌটোর একটা মালা। পাগলটা একটা থান ইট হাতে তুলে নিয়ে বাসের ওপরে বসা যাত্রীদের দিকে তেড়ে যাচ্ছে। চেঁচিয়ে উঠেছে যাত্রীরা, দুটো একটা পয়সা ফেলে দিচ্ছে। তাহলে এখান থেকে প্রশ্ন হতে পারে, একদিন চকের বাস স্ট্যান্ডের কাছে ঠিক দুপুর বেলায় একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছে। তাহলে আতঙ্কের হল্লাটা কি? একটু পরে বাসের ড্রাইভার কাশীনাথ ধমক দেয়। তাহলে এখান থেকে প্রশ্ন হতে পারে যে বাসের ড্রাইভারের নাম কি? বাসের ড্রাইভারের নাম হচ্ছে কাশীনাথ। খুব হয়েছে হরি, এবার সরে পড়ো, অন্যদিকে যাও। খুব হয়েছে হরি, এবার সরে পড়ো, অন্যদিকে যাও। আহ, ওটা কি একটি বহুরূপী? তাহলে বাসের যে যাত্রীরা ছিল তারা কি বলবে, এটা কি একটি বহুরূপী? বাসের যাত্রীরা কেউ হাসে, কেউ বা বেশ বিরক্ত হয়, কেউ আবার বেশ বিস্মিত। সত্যিই খুব চমৎকার পাগল সাজতে পেরেছে তো লোক। তাহলে এখান থেকে প্রশ্ন হতে পারে, খুব চমৎকার পাগল সাজতে পেরেছে তো লোকটা। সেখানে পাগল কে সাজতে পেরেছে এবং তিনি কিভাবে পাগল সেজেছেন? হরিদার জীবন এইরকম বহু রূপের খেলা দেখিয়েই একরকম চলে যাচ্ছে। এই শহরের জীবনে মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনার সৃষ্টি করেন বহুরূপী হরিদা। সন্ধ্যার আলো সবেমাত্র জ্বলছে, দোকানে দোকানে লোকজনের ব্যস্ততা আর মুখরতা জমে উঠেছে। হঠাৎ পথের ওপর দিয়ে ঘুঙুরের মিষ্টি শব্দ রুমঝুম করে বেজে বেজে চলে যেতে থাকে। এক রূপসী বাইজি প্রায় নাচতে নাচতে চলে যাচ্ছে। শহরে যারা নতুন এসেছে তারা দু চোখ বড় বড় করে তাকিয়ে থাকে, কিন্তু দোকানদার হেসে ফেলে। হরির কাণ্ড। তাহলে এখানে প্রশ্ন হতে পারে যে দোকানদার হেসে ফেলেন, দোকানদার কি কারণে হেসে ফেলেছিলেন? বা একদিন রূপসী বাইজিৎ ছদ্মবেশে হরিদা কি কাণ্ড ঘটিয়েছিলেন শহরে? আহ, এটা একটা বহুরূপী নাকি? কারো 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 মুগ্ধ চোখে মোহভঙ্গ হয়। অর্থাৎ মোহভঙ্গ মানে যেটা তারা ভাবছিল সেটা কি নয়, আর যেন বেশ একটু হতাশ্বরের প্রশ্ন হয়ে ওঠে। বাইজিৎ ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়। মোট 8 টাকা 10 আনা পেয়েছিলেন। তাহলে বাইজিৎ ছদ্মবেশে তিনি কত টাকা পেয়েছিলেন? 8 টাকা 10 আনা পেয়েছিলেন। আমরাও দেখেছিলাম এক একটা দোকানের সামনে গিয়ে দাঁড়াচ্ছে সেই রূপসী বাইজি, মুচকি হেসে আর চোখ টিপে একটা ফুল সাজি এগিয়ে দিচ্ছে। দোকানদাররাও হেসে ফেলে আর একটা সিকি তুলে নিয়ে বাজির হাতে ফুল সাজির ওপর ফেলে দেয়। কোনোদিন বাউল। তাহলে এখানে এই প্যারাটাতে হরিদা যে বিভিন্ন বহুরূপী সাজতেন তার বর্ণনা দেওয়া আছে। হরিদা কি কি বহুরূপী সাজতেন? কোনোদিন বাউল সাজতেন, কোনোদিন কাপালিক, কখনো বোচকা কাঁধে বুড়ো কাবুলিওয়ালা, কখনো হাট হ্যাট কোট প্যান্টালুন পরা ফিরিঙ্গি। কেরামিন সাহেব একবার পুলিশ সেজে দয়ালবাবুর লিচু বাগানের ভিতরে দাঁড়িয়েছিলেন হরিদা। স্কুলের 4টে ছেলেকে ধরেছিলেন। তাহলে স্কুলের কি 4টে ছেলেকে ধরিয়েছিলেন, ভয়ে কেঁদে ফেলেছিলেন ছেলেগুলো।
আর স্কুলের মাস্টার এসে সেই নকল পুলিশের কাছে ক্ষমা চেয়েছিলেন, এবারের মতো মাফ করে দিন ওদের। কিন্তু 8 আনা ঘুষ নিয়ে তারপর মাস্টার এর অনুরোধ রক্ষা করেছিলেন সেই নকল পুলিশকে। তাহলে হরিদা মাস্টার মশাইয়ের কাছ থেকে কত টাকা ঘুষ নিয়েছিলেন? হরিদা মাস্টার মশাইয়ের কাছ থেকে 8 আনা ঘুষ নিয়েছিলেন। পরদিন অবশ্য স্কুলের মাস্টার মশাই জানতে পান, পরদিন কি স্কুলের মাস্টার মশাই জানতে বাকি তাকে তিনি 8 আনা ঘুষ দিয়েছিলেন। কিন্তু মাস্টার মশাই একটু রাগ করেননি, বরং একটু তারিফই করলেন। বাহ, সত্যি খুব চমৎকার পুলিশ সেরেছিলেন হরি। বাহ, সত্যি খুব চমৎকার পুলিশ সেরেছিলেন হরি। আজ এখন কিন্তু আমরা ঠিক বুঝতে পারছি না হরিদা এত গম্ভীর হয়ে কি ভাবছেন। সন্ন্যাসীর গল্পটা শুনে কি হরিদার মাথার মধ্যে নতুন কোনো মতলব ছটফট করে উঠেছে? ঠিক আমাদের সন্দেহ মিথ্যা নয়। হরিদা বললেন, আজ তোমাদের একটা জব্বর খেলা আমাদের দেখিয়ে আপনার লাভ কি হরিদা? আমাদের কাছ থেকে একটা সিগারেটের চেয়ে বেশি কিছু তো পাবেন। হরিদা, না, ঠিক তোমাদের দেখাবো না, আমি বলছি তোমরা সেখানে থাকো, তাহলে দেখতে পাবে। কোথায়? হরিদা, আজ সন্ধ্যায় জগদীশবাবুর বাড়িতে। তাহলে হরিদার মাথায় যে মতলবটা এসেছিল, সেই মতলবটা অর্থাৎ সে যে খেলাটা দেখাবে সেটা কোথায় দেখাবে? জগদীশবাবুর বাড়িতে। হঠাৎ জগদীশবাবুর বাড়িতে খেলা দেখবার জন্য আপনার এত উৎসাহ জেগে উঠলো কেন? হরিদা হাসলেন। মোটামতো কিছু আদায় করে নেব। বুঝতে তো পারছো, পুরো দিনটা রুট ধরে ঘুরে বেরিয়েও 2-3 টাকার বেশি হয় না। তাহলে কি বলছে যে বুঝতেই তো পারছো পুরো দিনটা কি রুট ধরে ঘুরে বেরিয়ে 2-3 টাকা হয় না। একবার বায়েজি সেজে অবশ্যই কিছু বেশি পাওয়া গিয়েছিল, কিন্তু ওতেই বা কি হবে? ঠিক বলেছ হরিদা, সপ্তাহে বড়জোর একটা দিন বহুরূপী সেজে পথে বের হন হরিদা। তাহলে হরিদা কতদিন বহুরূপী সেজে বার হন? সপ্তাহে বড়জোর একটা দিন বহুরূপী সেজে বের হন। কিন্তু তাতে 7 দিনের পেট চলবার মতো রোজগার হয় না। হরিদা বলেন, না, এবার আর কাঙালের মতো হাত পেতে বকশিস নেওয়া নয়। এবার মারিত গন্ডার লুটিত ভাণ্ডার। এখানে হাতি যে শব্দটা আছে এটা ভুল দেওয়া আছে, এখানে হবে এবার মারিত গন্ডার লুটিত ভাণ্ডার। অর্থাৎ মারবো তো বড় কিছু মার, এবং লুটবো তো অনেক কিছুই লুট। একবারেই যা ঝেলে নেব তাতে আমার সারা বছর চলে যাবে। কিন্তু সে কি করে সম্ভব? জগদীশবাবু ধনী মানুষ বটেন, কিন্তু বেশ কৃপণ মানুষ। জগদীশবাবু কি ছিলেন? ধনী ছিলেন, কিন্তু তিনি ছিলেন কি? খুবই কৃপণ। হরিদাকে একটা যোগী সন্ন্যাসী কিংবা বৈরাগী সাজতে দেখে কত আর খুশি হবেন জগদীশবাবু? আর খুশি হলেই বা কত আনা বকশিস দেবেন? 5 আনার বেশি তো নয়। তাহলে জগদীশবাবু হরিদাকে কত টাকার বেশি বকশিস দিচ্ছেন? 5 আনার বেশি। হরিদা বলেন, তোমরা যদি দেখতে চাও তবে আজ ঠিক সন্ধ্যায় জগদীশ বাবুর বাড়িতে। আমরা বললাম থাকবো। আমাদের স্পোর্টের চাঁদা নেবার জন্য আজ ঠিক সন্ধ্যাতে জগদীশ বাবুর কাছে। বড় চমৎকার আজকের এই সন্ধ্যার চেহারা। আমাদের শহরের গায়ে কতদিন তো চাঁদের আলো পড়েছে, কিন্তু কোনোদিন তো আজকের মতো এমন একটা স্নিগ্ধ শান্ত উজ্জ্বলতা কখনো চারিদিক এমন সুন্দর হয়ে ফুটে ওঠেনি। তাহলে সন্ধ্যার চেহারাটা কেমন, বা সন্ধ্যার চেহারাটা বর্ণনা দাও। এই প্রশ্নের উত্তরে এই অংশটুকু লিখতে হবে। ফুরফুর করে বাতাস বইছে। জগদীশ বাবুর বাড়ির বাগানের সব
সব গাছের পাতাও ঝিরঝির শব্দ করে কি যেন বলতে চাইছে। জগদীশবাবুর বাড়ির বারান্দাতে মস্ত বড় একটা আলো জ্বলছে। সেই আলোর কাছে একটা চেয়ারের ওপর বসে আছেন জগদীশবাবু। সাদা মাথা, সাদা দাড়ি, সৌম্য শান্ত জ্ঞানী মানুষ জগদীশবাবু। আমরা আমাদের স্পোর্টের চাঁদার খাতাটিকে জগদীশবাবুর হাতে তুলে দিয়ে দাঁড়িয়ে আছি। চমকে উঠলেন জগদীশবাবু। বারান্দার সিঁড়ির দিকে তাকিয়ে জগদীশবাবুর দুই বিস্মিত চোখ অপলক হয়ে গেল। আমরাও চমকে উঠেছি বৈকি, আশ্চর্য হয়েছে, একটু ভয়ও পেয়েছি। কারণ সত্যি যে বিশ্বাস করতে পারছি না, সিঁড়ির কাছে এসে যে দাঁড়িয়েছেন সে কি সত্যি হরিদা? ও চেহারা কি সত্যি কোনো বহুরূপী হতে পারে? জটাজুটধারী কোনো সন্ন্যাসী নয়, হাতে কমণ্ডলু নেই, চিমটে নেই, মৃগচর্মের আসন সঙ্গে নেই, বৈদিক সাজও নেই, অদূর্গা তার উপর একটা ধবধবে সাদা উত্তরীয়, পরনে ছোট বহরের একটা সাদা থান, মাথায় ফুরফুর করে উঠছে শুকনো সাদা চুল, ধুলো মাখা পা, হাতে একটা ঝোলা, সেই ঝোলার ভিতরে শুধু একটা বই, গীতা। তার কাছে যে বইটা ছিল সেই, এটা অনেক সময় শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে, যে তার কাছে যে বইটা ছিল সেই বইটা কি বই ছিল? গীতা। গীতা বের গীতা বের করে কি যেন দেখলেন এই অগান্তুক। তারপর নিজের মনেই হাসলেন। অগান্তুক এই মানুষটি যেন এই জগতের সীমার ওপার থেকে হেঁটে হেঁটে চলে এসেছেন। শীর্ণ শরীরটাকে প্রায় অশরীরী একটা চেহারা বলে মনে হয়। কি অদ্ভুত, অত্যন্ত শান্ত উজ্জ্বল এক দৃষ্টি এই অগান্তুকের চোখে থেকে ঝুলে পড়ছে। এখান থেকে যদি প্রশ্ন হতে পারে যে অগান্তুকের চেহারা বর্ণনা দাও, বা হরিদা জগদীশবাবুর বাড়িতে যে সন্ন্যাসীর ছদ্মবেশ ধারণ করেছিলেন, সেই সন্ন্যাসীর ছদ্মবেশ বা সন্ন্যাসীর যে ছদ্মবেশ ধারণ করেছিলেন সেটি নিজের ভাষায় লেখো। উঠে দাঁড়ালেন জগদীশবাবু। আসুন। অগান্তুক হাসেন। আপনি কি ভগবানের চেয়েও বড়? এই প্রশ্নটা খুবই আসে, আপনি কি ভগবানের চেয়ে বড়? জগদীশবাবু কিছু ভেবে বলেন, কেন কেন আপনি একথা কেন বলছেন মহারাজ? আমি মহারাজ নই, আমি এই সৃষ্টির মধ্যে এক কোণা ধুলি, কিন্তু আপনি বোধহয় 11 লক্ষ টাকার সম্পত্তির অহংকারে নিজেকে ভগবানের চেয়ে বড় বলে মনে করেন। তাহলে আপনি কি? আপনি বোধহয় 11 লক্ষ টাকার সম্পত্তির অহংকারে নিজেকে কি ভগবানের চেয়েও বড় বলে মনে করেন, তাই ওখানে দাঁড়িয়ে আছেন, নেমে আসতে পারছেন না। সেই মুহূর্তে সিঁড়ি ধরে নেমে যান জগদীশবাবু। আমার অপরাধ হয়েছে, আপনি রাগ। অগান্তুক আবার হাসেন। আমি বিরাগী, রাগ নামে কোনো রিপু আমার নেই, ছিল কিন্তু সেটা পূর্ব জন্মের কথা। জগদীশবাবু বলুন, এখন আপনাকে কিভাবে সেবা করব? বিরাগী বলেন, ঠান্ডা জল চাই, আর কিছু নয়। ঠান্ডা জল খেয়ে নিয়ে হাঁপ ছাড়েন বিরাগী। এদিকে ভবতোষ আমার কানের কাছে ফিসফিস করে, না না, হরিদা নয়, হতেই পারে না, অসম্ভব। হরিদার গলার স্বর এরকমের নয়। বিরাগী বলেন, পরম সুখ কাকে বলেন জানেন? এখান থেকে প্রশ্ন হতে পারে যে পরম সুখ কাকে বলেন জানেন? উত্তর, সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়া। তাই পরম সুখ কাকে বলে? সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়া। ভবতোষের কানের কাছে মুখ এগিয়ে দিয়ে অনাদি বলেন, শুনেছ তো? এইসব ভাষা কি হরিদার মুখের ভাষা হতে পারে? তাহলে হরিদার যে বন্ধু ছিলেন দুজন, তারা কি? ভবতোষ আর একটা হচ্ছে কি অনাদি। জগদীশবাবু ততক্ষণে সিঁড়ির ওপরে বসে পড়েছেন। বোধহয় বিরাগী পা স্পর্শ করবার জন্য তার হাত দুটো ছটফট করতে শুরু করেছে। জগদীশবাবু বলেন, আমার এখানে কয়েকটা দিন থাকুন বিরাগীজি।
আপনার কাছে এটা আমার প্রাণের অনুরোধ। দুই হাত জোর করে বিরাগীর মুখের দিকে তাকিয়ে থাকেন জগদীশবাবু। বিরাগী হাসেন। বাইরের খোলা আকাশ থাকতে আর ধারিত্রীর মাটিতে স্থান থাকতে আমি এক বিষয়ীর দালান বাড়ির ঘরে থাকবো যে কেন, বলতে পারেন বিরাগীজি? জগদীশবাবুর গলার স্বরের আবেদন করুণ হয়ে ছলছল করে। বিরাগী বলেন, না, আপনার এখন এখানে জল খেয়েছি, এই যথেষ্ট। পরমাত্মা আপনার কল্যাণ করুন। কিন্তু আপনার এখানে থাকা আমার পক্ষে সম্ভব না। জগদীশবাবু, তবে অন্তত একটু কিছু আজ্ঞা করুন, যদি আপনাকে কোনো। বিরাগী, না না, আমি যার কাছে পড়ে আছি তিনি আপনার চেয়ে কিছু কম না, কাজেই আপনার কাছে আমার তো কিছু চাইবার দরকার হয় না। জগদীশবাবু যখন বললেন যে আপনি আমার কাছে কিছু আজ্ঞা করেন, অর্থাৎ আপনি আমার থেকে কিছু চান, কিন্তু জগদীশবাবুকে তখন সন্ন্যাসী উত্তর দিলেন, আমি যার কাছে পড়ে আছি, অর্থাৎ এই মহান সৃষ্টিকর্তার কাছে যার কাছে আমি পড়ে আছি, তিনি কি আপনার থেকে ছোট? বা জগদীশবাবু তবে কিছু উপদেশ শুনিয়ে যান বিরাগীজি, না হলে আমি শান্তি পাবো না। বিরাগীজির কাছে কিছু উপদেশ জানতে চেয়েছিলেন জগদীশ। বিরাগীজি যে উপদেশগুলো দিয়েছিলেন সেগুলি এবার আমরা শুনবো। বিরাগীজি যে উপদেশগুলো দিয়েছিলেন সেগুলো কি কি? পরীক্ষাস্ত ধন, জন, যৌবন কিছুই নয় জগদীশবাবু। ওসব হলো সুন্দর সুন্দর এক একটা বঞ্চনা। মন প্রাণের সব আকাঙ্ক্ষা নিয়ে শুধু সেই একজনের আপন হতে চেষ্টা করুন, যাকে পেলে এই সৃষ্টির সব ঐশ্বর্য পাওয়া হয়ে যায়। আচ্ছা, আমি চলি। জগদীশবাবু বলেন, আপনি একটা মিনিট থাকুন বিরাগীজি। সিঁড়ির উপরে অচঞ্চল হয়ে একটা মিনিট দাঁড়িয়ে রইলেন। আজকের চাঁদের আলোর চেয়ে স্নিগ্ধ হয়ে এক জ্যোৎস্না যেন বিরাগীর চোখ থেকে ঝরে পড়ছে। তপ্ত ফিসফিস করে, না না, এ চোখ কি হরিদার চোখ হতে পারে? অসম্ভব। জগদীশবাবুর হাতে একটা থলি, থলির ভিতরে নোটের তারা। বিরাগীর পায়ের কাছে থলিটাকে রেখে দিয়ে ব্যাকুল স্বরে প্রার্থনা করেন জগদীশবাবু, এই প্রণামী, এই সামান্য 101 টাকা গ্রহণ করে আমাকে শান্তি দান করুন বিরাগীজি। তাহলে জগদীশবাবু বিরাগীকে কত টাকা প্রণামী দিতে চেয়েছিলেন? 101 টাকা। আপনার তীর্থ ভ্রমণের জন্য এই টাকা আমি দিলাম। বিরাগী হাসলেন। আমার বুকের ভিতরে যেসব তীর্থ, ভ্রমণ করে দেখবার তো কোনো দরকার হয় না জগদীশবাবু, আমার অনুরোধ বিরাগীজি। বিরাগী বলেন, আমি যেমন অনায়াসে ধুলো মারিয়ে চলে যেতে পারি, তেমনি অনায়াসে সোনা মারিয়েও চলে যেতে পারি। বলতে বলতে সিঁড়ি থেকে নেমে গেলেন বিরাগী। 101 টাকার থলিটা সিঁড়ির ওপরে পড়ে রইল, সেদিকে ভুলেও একবার তাকালেন না। তাহলে জগদীশবাবু তাকে বকশিস হিসাবে বা প্রণামী হিসাবে 101 টাকা দিয়েছিলেন। সেটি কি বিরাগীজি না নিয়ে বা সেটার দিকে না তাকিয়ে সোজা সিঁড়ি থেকে কি নেমে আসলেন। এবার পরের অংশ জানবো। কি করছেন হরিদা? কি হলো? ওই আজ যে বলেছিলেন জব্বর খেলা দেখাবেন, সে কথা কি ভুলে গেলেন? আজকের সন্ধ্যাটি ঘরে বসেই কাটিয়ে দিলেন কেন? বলতে বলতে আমরা সবাই হরিদার ঘরের ভিতরে ঢুকলাম। হরিদার উনুনের আগুন তখন বেশ গনগনে হয়ে জ্বলছে। উনুনের উপর হাঁড়িতে চাল ফুটছে, আর একটা বিড়ি ধরিয়ে নিয়ে হরিদা চুপ করে বসে আছেন। আমাদের দেখতে পেয়ে লজ্জিত ভাবে হাসলেন।
কি আশ্চর্য, চমকে উঠে ভবতোষ। হরিদা, আপনি তাহলে সত্যি বের হয়েছিলেন? আপনি বিরাগী? হরিদা হাসেন, হ্যাঁ রে ভাই, এই তো সেই সাদা উত্তরীয়টা পড়ে রয়েছে মাদুরের উপর, আর সেই ঝোলাটা, আর সেই গীতা। অনাদি বললেন, এটা কি কাণ্ড করলেন হরিদা? জগদীশবাবু তো এত টাকা সাধলেন, অথচ আপনি একেবারে খাঁটি সন্ন্যাসীর মতো সব তুচ্ছ করে সরে পড়লেন। হরিদা, কি আর করবো বল, ইচ্ছে হলো না। শত হোক অত্যশী। হরিদা, শত হোক একজন বিরাগী সন্ন্যাসী হয়ে টাকা ফাঁকা কি করে স্পর্শ করি বল, তাতে যে আমার অং নষ্ট হয়ে যায়। তাহলে হরিদা কি ছিলেন? হরিদা একজন নিখুঁত শিল্পী বা নিপুণ শিল্পী ছিলেন। কি যে বিরাগী ছদ্মবেশ ধারণ করে যদি সে টাকা নেয়, তাহলে কি তার যে ঢং বা বহুরূপী সাজা, সেটা কি হবে? নষ্ট হয়ে যাবে। কি অদ্ভুত কথা বলেন হরিদা, কি অদ্ভুত কথা বললেন। এখান থেকে প্রশ্ন যে কি অদ্ভুত কথা বললেন হরিদা। হরিদা কি অদ্ভুত কথা বলছেন? হরিদার এ কথার সঙ্গে তর্ক চলে না, আর বুঝতে অসুবিধাও নেই। হরিদার জীবনে ভাতের হাঁড়ি মাঝে মাঝে শুধু জল ফুটিয়েই সারা হবে। অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। তাই কি? অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। হরিদার কোন ভুলের কথা এখানে বলা হয়েছে এবং এই ভুল তাকে কেন ক্ষমা করবে না? এখানে ভুল বলতে হরিদাকে যখন জগদীশবাবু টাকা দিতে চেয়েছিল, তখন সে টাকাটা নেয়নি, এটাই এখানে ভুল বলা হয়েছে। অনাদি বললেন, অনাদি বলে, কিন্তু আপনি কি জগদীশবাবুর কাছে গিয়ে আর কখনো কোনো খেলা বা কিছু দেখাবেন? চেঁচিয়ে হেসে ওঠেন হরিদা। যাবই তো, না গিয়ে উপায় কি? গিয়ে অন্তত বকশিসটা তো দাবি করতে হবে। বকশিস? চেঁচিয়ে ওঠে ভরতোষ। সেটা তো বড়জোর ৮ আনা কিংবা ১০ আনা। হরিদা বিড়ি মুখে দিয়ে লজ্জিত ভাবে হাসেন। কি আর করা যাবে বল, খাঁটি মানুষ তো নয়। এই বহুরূপী জীবন, এর বেশি কি আশা করতে পারে? এখান থেকে প্রশ্ন হতে পারে যে এই বহুরূপী জীবন আর কি আশা করতে পারে। তাহলে বহুরূপী জীবন নেই, হরিদাকে কি কি দিয়েছিল, বা বহুরূপী জীবনে হরিদার কি আশা পূরণ হয়েছিল বা কি আশা পূরণ হয়নি। এবং হরিদা কি ছিলেন? খাঁটি মানুষ তো নয়। অর্থাৎ হরিদা নিজেকে কি খাঁটি মানুষ বলেননি। তিনি বিভিন্নভাবে বিভিন্ন রূপে মানুষের সামনে কি বহুরূপী ছদ্মবেশে মানুষকে মনোরঞ্জন দিয়েছেন, আনন্দ দিয়েছেন, বিনোদন দিয়েছেন।